আমাদের পছন্দ হয়েছে। যাক বাবা, আমি একটু নিশ্চিন্ত হলাম। তবে দেনা পাওনার কথাটা বলে নিলে হতো না? দেনা পাওনা? আমি তো তোমাকে আগেই বলেছি বাবা, আমার এসব কিছুই চাই না। যেখানে বড়রা কথা বলছে তাদের মাঝখানে ছোটদের কথা বলতে নেই। তুই চুপ করে বসে থাক, আমাদের কথা বলতে দে। কিন্তু মা, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। মৃত্যু কখন কিভাবে আসে কেউ বলতে পারে না। কে জানতো বলো এই ধীরেন সকালবেলায় যে আমাদের বাড়িতে দুধ দিয়ে গেল আর দুপুরে জলে ডুবে। বাইরে বলা কথাটা সরলার কান অবধি পৌঁছতেই বুকটা ছ্যাঁত করে উঠল তার। আচমকা চন্দনের মায়ের বলা কথাগুলো শুনে যেন তন্দ্রা ফিরে এলো। না না, ও কিছু না, কিছু না, আপনারা নিশ্চিন্ত থাকুন। আমি ওর জন্য হাতের, গলার, কানের সবকিছু গড়িয়ে রেখেছি। সেসব তো বুঝলাম, কিন্তু এইটুকুতে কি হবে? মানে না বোঝার মতন তো কিছুই বলিনি। আপনাদের কি দাবি দেওয়া আছে বলুন, আমি যথাসাধ্য চেষ্টা করব মেটাতে। তেমন কিছু না, আমরা এই নগদ 40,000 টাকা, 5 ভরি সোনার গয়না আর বাকি যা যা লাগে। ও হ্যাঁ, আগের থেকে কিন্তু বলে দিচ্ছি, আমাদের প্রায় 150 জন বরযাত্রী আসবে, তাদের যেন আপ্যায়নের কোনো ত্রুটি না হয়। 40,000 টাকা? এত টাকা আমি কোথায় পাবো দিদি? বড় পরিবারে মেয়ের বিয়ে দেবেন ঠিক করেছেন, আর এই সামান্য খরচা করতে হাত কাঁপছে। এ তো ঠিক নাচতে নেমে ঘোমটা টানার মতো ব্যাপার হলো। দেখুন দিদি, আমরা তো আর কসাই নই। ছেলের বিয়ের জন্য মেয়ের বাড়ি থেকে, যাই হোক, সমাজে আমাদের একটা মান সম্মান প্রতিপত্তি আছে। বলছি একটু কিছু কম। আরে এটা কি বাজারের আলু পটল নাকি যে দরদাম করছেন? চন্দন আমার একমাত্র ছেলে, ওর জন্য অনেক বড় বড় ঘর থেকে বিয়ের সম্বন্ধ আসছে, কিন্তু আমার ছেলে তো গো ধরে বসে আছে যে সে মালাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। কিন্তু আপনারা আমার দিকটা একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, আমাদের বোঝার কিচ্ছু নেই, আর আমরা তো আকাশের চাঁদ চাইনি যেটা এনে দিতে সমস্যা হবে। এতক্ষণ তো আপনার সঙ্গে কথা বলছি, কিন্তু আপনার স্বামীকে তো দেখছি না, তিনি কোথায়? থাক না বাবা, এখন এ নিয়ে কথা বলার কি দরকার? দরকার আছে তাই জিজ্ঞেস করছি। যে পরিবারে ছেলের বিয়ে দেব সেই পরিবার কেমন সেটা জানতে হবে না? কি হলো, আপনি চুপ করে আছেন যে? আমাদের কথার উত্তর দিন। আপনার সিঁথির সিঁদুর দেখে তো মনে হচ্ছে উনি জীবিত আছেন। তাহলে আপনার স্বামী কোথায়? আসলে মালা যখন ছোট তখন ওর বাবা হারিয়ে যায়। আমরা অনেক খোঁজ করেও কিছু পাইনি। হারিয়ে গেছেন? এটা কোনো কথা হলো? যার বাবার ঠিক নেই এমন মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে? ছি ছি, কখনো না, কখনো না। মা, তুমি তুমি এসব কি বলছো? দেখো, আমি যদি বিয়ে করি তাহলে মালা কি করব? কি বললি? ওই মেয়েকে বিয়ে করবি? তাহলে আমি তোকে ত্যায্য পুত্র করব। চল এক্ষুনি বাড়ি চল। এই পরিবারের সাথে তোর বিয়ে আমরা দেব না। স্বামীর চরিত্রের ঠিক নেই, আর মেয়েকে বড়লোক ঘরে বিয়ে দেবার শখ, যত সব। শুনুন শুনুন, দয়া করে আপনারা যাবেন না। একটিবার আমার কথাটা শুনুন, আপনারা যাবেন না দয়া করে। আমি আর কিচ্ছু শুনতে চাই না। যার বাবার চরিত্রের ঠিক নেই সেই মেয়ে কেমন হবে খুব ভালোই বুঝতে পারছি। চলে আয়, চলে আয় চাঁদু। চন্দনের মা ও বাবা দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন, কিন্তু সেও যেন কিছু না বলে ধীর পায় তার বাবা মায়ের পিছু পিছু বেরিয়ে এলো। সরলার চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। টেবিলের উপর ঠান্ডা হয়ে পড়ে থাকা প্লেট যেন সেই অপমানের নিঃশব্দ সাক্ষী হয়ে রইল। এ কোন পাপের সাজা তুমি দিচ্ছ আমাদের ভগবান? এটা তো হওয়ারই ছিল মা। ওই কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। এমন কথা বলতে নেই মা। তো আর কি বলবো, তুমি বলতে পারো? আমি সবটাই বুঝতে পারছি রে মা, কিন্তু আমি যে নিরুপায়। গ্রামের প্রত্যেকটা মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, শুধু আমারই বিয়ে হয়নি। তার জন্য একমাত্র দায়ী আমার বাবা। এমন কথা বলতে নেই মা। তো কি বলবো মা? তোমাকে যতবার জিজ্ঞাসা করেছি তুমি একই কথা বলেছো যে তোর বাবা হারিয়ে গেছে। আজ তোমাকে সমস্ত সত্যি বলতেই হবে যে আমার বাবা কোথায়। আমি সত্যি জানি না তোর বাবা কোথায়। তুমি মিথ্যা কথা বলছো। তুমি জানো বাবা কোথায় আছে। এত বড় কথা তুই বলতে পারলি আমাকে? তুমি জানো গ্রামের লোকে বাবাকে নিয়ে কত কি বলে। আমি এই গ্রামে মুখ দেখাতে পারি না মা।
সবাই বলে বাবার চরিত্রের দোষ রয়েছে, বাবা নাকি আমাদের ছেড়ে অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছে। মিথ্যে, ওসব মিথ্যে কথা। লোকে যা ইচ্ছে বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি জানি তোর বাবা সম্পূর্ণ নির্দোষ। বাবা যদি সম্পূর্ণ নির্দোষ হয়ে থাকে, তাহলে বাবা এত বছর কেন আমাদের ছেড়ে রয়েছে? তার কোনো উত্তর আছে তোমার কাছে? আমি সত্যি জানি না রে মা। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, তোর বাবা আমাদের কোনোদিন ঠকাবে না। তোর বাবার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। এই একই কথা শুনতে শুনতে না আমার কানটা পচে গেছে মা। বিশ্বাস করো, আমার আর ভালো লাগছে না। তুই বিশ্বাস কর আর নাই কর, এটাই সত্যি। আজকে আজকে শুধুমাত্র বাবার জন্য আমার ভালোবাসার মানুষের সাথে আমার বিয়েটা ভেঙে গেল। তুমি বলো তো এরপরে আমি কি করব? তুই চিন্তা করিস না মা, আমি তোর ভালো জায়গায় বিয়ে দেব, দেখিস। আর কত মিথ্যে আশ্বাস দেবে মা? গ্রামে আমি বাদে প্রত্যেকটা মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, তারা স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছে, আর আমি? দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। আর কোনোদিনই কিচ্ছু ঠিক হবে না মা। আজ একটা দুটো মাস নয় বা বছর নয়, দীর্ঘ 20টা বছর যে লোক নিজের স্ত্রী কন্যাকে ছেড়ে চলে যেতে পারে, তাকে অন্তত আমি বাবা বলে স্বীকার করি না। মালা, তুই যার সম্পর্কে কথা বলছিস সে সম্পর্কে তোর জন্মদাতা বাবা। কিসের বাবা? আজ অব্দি বাবার কোনো দায়িত্ব তিনি পালন করেছেন বলতে পারো? মালা, মুখের ভাষা সংযত করো। পারছি না মা, আমি পারছি না। আজ শুধুমাত্র ওই লোকটার জন্য আমার। মালা, খবরদার, তোর বাবার সম্পর্কে আর একটা খারাপ কথা বললে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। মালা, মালা, মা দরজাটা খোল মা। দেখ, আমি তোর জন্য খাবার এনেছি, একটু খেয়ে নে মা। আমার খিদে নেই মা, তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। এমন কথা বলিস না মা, তুই না খেলে আমারও যে পেটে কিছু যাবে না। দরজাটা খোল না মা, আমি তোকে নিজে হাতে খাইয়ে দেব। তোর এমন অবস্থা দেখে কি করে চুপ করে থাকতে পারি বলতো? কেন এসেছো তুমি মা? আমার জীবনটা তো শেষ। চন্দন চলে গেল, গ্রামের লোকে আমাকে নিয়ে কি না কি বলে। এই সব কিছুর জন্য একমাত্র দায়ী আমার বাবা। এমন কথা মুখে আনিস না মা। তোর বাবা যেখানেই থাকুক আমাদের ভালোবাসতো। আমি জানি কিছু একটা হয়েছে, নইলে সে কখনো আমাদের ছেড়ে যেত না। তোর রাগের কারণ আমি বুঝি, কিন্তু এভাবে নিজেকে কষ্ট দিস না মা। মা, তুমি এখনো বাবার কথা ভেবে চলেছো? এমন কথা শুনলে চন্দন কেন, কোনো পরিবারই আমাকে তাদের ছেলের বউ হিসেবে মেনে নিতে চাইবে না। শোন শোন মা, ভগবান আছেন, তিনি আমাদের পথ দেখাবেন। এখন চোখ মোচ দেখি, আমি তোকে খাইয়ে দিই সেই ছোটবেলার মতো। তুমি না থাকলে আমি কি করতাম মা? তবু বাবার কথা আমি আর বলবো না, শুধু শুধু তোমার জন্য। আমার সোনা, আমি আর একটু খেয়ে নে দেখি, নে খা। সরলা মালাকে খাইয়ে দিতে দিতে নিজের চোখের জল লুকোয়। ঘরের মধ্যে একজন অসহায় মায়ের ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে পড়ে। মা, ওঠ, আমি এসেছি। দরজাটা খোল মালা। আর কতক্ষণ অপেক্ষা করব? রাত তখন বেশ গভীর। মালা নিজ শয্যায় গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ সদর দরজায় টোকা পড়ার শব্দের সাথে এক পুরুষালী কণ্ঠস্বর শুনে এক লহমায় ঘুম ছুটে গেল মালার। মা, মা কি হলো? তুমি তুমি এভাবে উঠে বসে আছো কেন? ঘুমাওনি? শুনলি না মা? কি যেন ডাকলো, মনে হচ্ছে খুব চেনা কেউ। আমার বুকের ভেতরটা কেমন করছে রে মালা। মা, আমি স্বপ্নে দেখলাম একটা কালো ছায়া আমাকে ডাকছিল, বলছিল দরজা খোল, আমি এসেছি। আমার খুব ভয় করছে মা। এত রাতে কে ডাকবে? কালো ছায়া? তুই কি দেখেছিস মা? কি বলছিল সে? আমার মন বলছে এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। আমি শুনেছি কেউ যেন সত্যি ডাকছে। দরজা খোলো সরলা, আমি এসেছি। দরজা খোলো, দরজা খোলো। কণ্ঠ আমি চিনি। মালা, আমাকে দরজা খুলতে দে, দরজা খুলতে দে আমাকে। না মা, তুমি দরজা খুলবে না। এত রাতে কে আসবে? যদি কোনো বিপদ হয়? আমার স্বপ্নটা, আমার খুব ভয় লাগছে মা। তুমি বসো, আমি বলছি কেউ নেই। না, আমি এই কণ্ঠ চিনতে ভুল করিনি রে। কত বছর ধরে এই আওয়াজের জন্য অপেক্ষা করেছি আমি। এই যে তোর বাবার কণ্ঠ রে। তুমি বলতে পারো মা, যে মানুষটা 20 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে, সে আজ কোন টানে আমাদের কাছে ফিরে আসবে?
কি বলছো তুমি এসব? না রে, আমি আমি স্পষ্ট শুনেছি ওই কণ্ঠস্বর তোর বাবারই রে মালা। মা, দয়া করে একটু বোঝার চেষ্টা করো, এটা কারো চালাকি হতে পারে। এত রাতে কেউ আসে না। আমার কথাটা শোনো, তুমি দরজাটা খুলো না। ভয় পাস না মা, ভয় পাস না, কিচ্ছু হবে না। আমার মন বলছে আজ হয়তো আমাদের সব প্রশ্নের উত্তর আমরা পাবো, আর যদি নাও হয় আমি তোর মা, আমি সব সামলে নেব। তুই এখানে থাক, আমি আসছি। দরজাটা খুলো সরলা, আমি নিত্যানন্দ ফিরে এসেছি তোমাদের কাছে। নিত্যানন্দ, এ তো তোর বাবা। ইনি আর কোনো সন্দেহ নেই রে মালা। সরলা বাইরে অপেক্ষারত আগন্তুককে এক ঝলক দেখেই তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তুমি এতদিন কোথায় ছিলে? তুমি আমাদের ছেড়ে কোথায় গিয়েছিলে? আমি তো ভেবেছিলাম তুমি আর ফিরবে না। সরলা, সেসব অনেক কথা, কিন্তু এখন সেসব বলার সময় নেই। আমাদের এই মুহূর্তে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে এক্ষুনি। কেন কেন, কি হয়েছে? আর আর তোমার এই অবস্থা কি করে হলো? কি হয়েছে তোমার? বলো না আমাকে। আর এই ক্ষতগুলোই বা কিসের? সরলা, এত কথা বলার সময় নেই। এই গ্রামে থাকলে আমাদের সবার বিপদ বাড়বে। আমি ফিরে এসেছি, কিন্তু আর যে সময় নেই। এক্ষুনি আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এই লোকটা কে মা? বলছেন ইনি আমার বাবা, কিন্তু প্রমাণ আছে কি আপনার কাছে যে আপনি আমার বাবা? যদি সত্যি আমার বাবা হয়ে থাকেন তাহলে এত বছর কোথায় ছিলেন আপনি? কেন আমাদের সঙ্গে দেখা করেননি? কেন আমাদের একা ফেলে রেখে গিয়েছিলেন আপনি? মালা, আমি জানি তোর মনে অনেক প্রশ্ন, আমারও অনেক কিছু বলার আছে। তুই এখন বড় হয়ে গেছিস অনেক, কিন্তু এখন আমাকে বিশ্বাস কর। আপনি আমার বাবা কিনা আমি জানি না, আর না জেনে আপনার সঙ্গে আমরা কেন যাব? মা, এই লোকটা যে কোনো কুমতলবে এই বাড়িতে আসেনি তার কি নিশ্চয়তা আছে? তুমি এত সহজে বিশ্বাস করে ফেললে? মালা, ও তোর বাবা। আমি ওকে চিনতে পেরেছি রে মা। কিন্তু কিন্তু তুমি সত্যি করে বলো, কি হয়েছে? কেন আমাদের এভাবে চলে যেতে হবে? আমি সব বলবো সরলা, কিন্তু এখন আমার খুব খিদে পেয়েছে। আমাকে কিছু খেতে দাও, আমি ধীরে ধীরে সবটা তোমাদের বলছি। আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন, আমি উত্তর দেব, কিন্তু এখন আমাদের সময় খুব কম। আজ কত বছর পর ভালো খাবার খাচ্ছি। খাও, ভালো করে খাও। তোমার মনে আছে সরলা, আমি যেদিন হারিয়ে গিয়েছিলাম ঠিক সেদিন দুপুরেই আমি আমাদের গ্রামেরই একটা লোককে জলে ডোবা থেকে বাঁচিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তুমি তো বলেছিলে ওই হরেন নাকি জলে ডুবে যাচ্ছিল আর তুমি তাকে বাঁচিয়েছিলে, কিন্তু হঠাৎ এসব কথা কেন বলছো? ঘটনা সেখানে শেষ হয়ে যায়নি সেদিন। কিরে হরেন, দুপুরবেলা এখানে কি করছিস? গান গাইছিস না মাছ ধরছিস? কে নিত্যানন্দদা নাকি? আরে আমি তো মাছ ধরছি। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ রে, আমি কি মাছ ধরলি রে? হ্যাঁ, রুই না কাতলা? এখনো তো ধরিনি দাদা, তবে মনে হচ্ছে বড় কিছু একটা পাবো, বুঝেছ? মেয়েটা বলছে বাবা রুই মাছের মাথা দিয়ে ঝোল খাবো, তাই না এসে উপায় আছে? তা তো বেশ ভালোই করেছিস, কিন্তু এখানে না এসে তুই তো বড় নদীতে যেতে পারতিস। জানিস না এই ছোট পুকুরের একটা বদনাম আছে? গ্রামের লোকেরা বলে এখানে নাকি অপশক্তির বাস। রাতে তো বটেই, দিনেও কেউ কেউ অদ্ভুত জিনিস দেখেছে। কি যে বলো নিত্যানন্দদা, হ্যাঁ ভূত পেতের কি আর কাজকর্ম নেই যে দিন দুপুরে আমার ঘাড় মটকাতে আসবে? যত সব গাঁজাঘুরি গল্প। আমার বলার কর্তব্য আমি বললাম, এখন যা ভালো মনে করিস কর, সাবধানে থাকিস। এ কি রে, তুই তো পাড়ে বসে মাছ ধরছিলি, হঠাৎ করে জলে পড়ে গেলি কি করে? আমি কিছু বুঝতে পারলাম না। মাছ ধরতে ধরতে হঠাৎ ছিপে কি যেন ভারী জিনিস আটকালো। ভাবলাম হয়তো বড় মাছ পেয়েছি। হঠাৎ জলের নিচে থেকে একটা খাটা হাত
আমার পা ধরে হ্যাঁচকা টান দিল আর আমি সোজা জলে পড়ে গেলাম। হাজার চেষ্টা করেও সেই হাতের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে পারলাম না। সে আমাকে টেনে নিয়ে যাচ্ছিল জলের গভীরে। যদি যদি তুমি ঠিক সময় না আসতে দাদা, আজ হয়তো আমি... কাটা হাত, তুই সব কি বলছিস? না গো, আমি সত্যি বলছি। তোকে আমি আগেই বলেছিলাম এখানে অপশক্তির বাস আছে। তাড়াতাড়ি বাড়ি চলে যা, আজ আর মাছ ধরে কাজ নেই। একটু বিশ্রাম নে, দেখবি সব ঠিক হয়ে যাবে। সেদিন আমি হরেনের কথা বিশ্বাস করিনি। ভেবেছিলাম ভয়ে তার মাথা খারাপ হয়েছে, কিন্তু তারপর যা ঘটলো। কি হয়েছিল তারপর বলো না, এভাবে অর্ধেক বলে থামলে কেন? সেই রাতের কথা আমার এখনো স্পষ্ট মনে আছে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল, মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে। আধো ঘুম আধো জাগরণে আমি উত্তর দিলাম, যাই। তারপর যেন মন্ত্রমুগ্ধের মতন উঠে আমি তার পিছু পিছু চলতে লাগলাম। কিরে, পরোপকার করে নিজেকে খুব মহৎ প্রমাণ করতে চেয়েছিলি না? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কে? এই পুকুরে আমার বাস। যে আমার পুকুরে মাছের লোভে আসে তাকে আমি টেনে নিই আমার কাছে, আর সে ফিরে যেতে পারে না। কিন্তু আমি তো কোনো দোষ করিনি, আমি তো মাছ ধরতে আসিনি। কে বলেছে তুই দোষ করিসনি? তুই হয়তো মাছের লোভে আসিসনি, কিন্তু তুই আমার শিকারকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিস। এর শাস্তি তোকে পেতেই হবে। আমি তোমার শিকার? হ্যাঁ, শিকার। হরিণ আমার পুকুরে মাছ ধরতে সে অন্যায় করেছিল, তাই আমি যখন হরিণকে টেনে নিয়ে যাচ্ছিলাম তুই তাকে বাঁচিয়েছিস। বরাত জোরে সে বেঁচে গেল। কিন্তু এবার তোর কি হবে? দয়া করে আমাকে ছেড়ে দাও, আমার বাড়িতে বউ বাচ্চা আছে, আমি তাদের ছেড়ে থাকতে পারবো না। এসব তো অনেক আগে ভাবা উচিত ছিল। তবে হ্যাঁ, আমি তোকে মারবো না, কিন্তু তুই আমার এখানে ততদিন বন্দি থাকবি যতদিন না আমি নতুন শিকার পাই। তারপর থেকে আগামী 20 বছর আমি ওই জলেই বন্দি ছিলাম। মরা মাছ পোকামাকড় খেয়ে বেঁচেছিলাম। হয়তো অনেক আগেই আমার মারা যাওয়ার কথা, কিন্তু কিভাবে আমি বেঁচে আছি সেটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। আমার ভাবতেও কষ্ট হচ্ছে গো। আমরা তোমাকে ভুল বুঝেছি, লোকে কত কি বলেছে, আমি কখনো বিশ্বাস করিনি। কিন্তু আচ্ছা, একটা কথা বলো, তুমি কিভাবে ছাড়া পেলে? এই গ্রামে কেউ মারা গিয়েছে? হ্যাঁ, পটলার মা বলছিল আজ নাকি ধীরেন গয়লা পুকুরের জলে ডুবে মারা গেছে। এবারে আমি বুঝতে পেরেছি। আজ দীর্ঘ 20 বছর পর আমি এই কয়েদখানা থেকে মুক্তি পেয়েছি। সেই প্রেতাত্মা আমাকে বলেছিল আমি যেহেতু তার পুকুরে মাছের লোভে আসিনি, কিন্তু আমি হরেনকে বাঁচিয়েছিলাম, তাই সে আমাকে না মেরে বন্দি করে রেখেছিল। আজ যখন ধীরেন গয়লা পুকুরের জলে ডুবে মারা যায়, তখন সে আমাকে ছেড়ে দেয়। কিন্তু সে আমাকে হুমকি দিয়েছে, বলেছে এই ঘটনা গ্রামের কাউকে বলা যাবে না, আর আজ রাতের মধ্যে আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে, নইলে সে আবার আমাকে বন্দি করে নিয়ে যাবে ওই জলে। কি বলছো কি তুমি? তাহলে আমরা এখন কি করব? আমি তোমাকে আর হারাতে চাই না। এত বছর পর আমি তোমাকে পেয়েছি। আমিও আর কোনো কষ্ট পেতে চাই না সরলা। দীর্ঘ 20 বছর অপেক্ষা করেছি একবার তোমাকে দেখার জন্য। বাকি জীবনটা আমি তোমাদের সাথে কাটাতে চাই। আমাদের এখনই এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। একটা প্রেতাত্মা আপনাকে বন্দি করে রেখেছিল? আপনি কি আমাদের পাগল মনে করেন? এত বছর আমরা কষ্ট পেয়েছি, গ্রামের লোকের কটাক্ষ শুনেছি, আর আপনি এসে এই গল্প শোনাচ্ছেন? কিভাবে আপনাকে বিশ্বাস করি বলুন তো? আমি জানি মালা, তোর মনে অনেক রাগ। আমি তোর জায়গায় থাকলে হয়তো বিশ্বাস করতাম না, কিন্তু আমি তোর বাবা। আমি কখনো তোদের ইচ্ছা করে কষ্ট দিইনি রে মা। আমাকে একটা সুযোগ দে, আমি সব ঠিক করে দেব। দেখ আমার এই ক্ষতগুলো, এগুলো সেই গভীর জলে থাকার ফল। আমি মিথ্যে বলছি না। আমি তোমায় বিশ্বাস করছি, কিন্তু তুমি বুঝতে পারছো না সরলা। 20 বছর পর আমি তোমাদের কাছে ফিরে এসেছি, জানলে গ্রামের লোক আমাকে নানান কথা জিজ্ঞেস করবে। তাদের আমায় সব কথা বলতে হবে। গ্রামের লোক কৌতূহল বশত আবার সেই পুকুরের কাছে যাবে।
তাতে হয়তো আবার অন্য কেউ, আর সেই প্রেতাত্মা যদি আমায় আবার বন্দি করে, না আমি সেটা চাই না। তাহলে কি? উপায় এখন একটাই, আমাদের এই রাতে গ্রাম ছেড়ে চলে যেতে হবে, যেখানে আমাদের কেউ চিনবে না, এই অভিশাপ থেকে অনেক দূরে, যেখানে শুধু তুমি, আমি আর আমাদের মেয়ে মালা আমাদের বাকি জীবনটা একটু সুখে শান্তিতে বাঁচতে পারবো। চলো, আমিও আর তোমাকে হারাতে চাই না। ঈশ্বরের অশেষ কৃপা, 20 বছর পর আমরা তোমাকে আবার ফিরে পেয়েছি, আর এখানে এক মুহূর্ত আমরা থাকবো না। মালা, চল মা, চল, আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। কিন্তু মা, আর কোনো কিন্তু নয়, চল আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। আর পারছি না মা, পায়ে খুব ব্যথা করছে। আর একটু চল মা, এই তো এসে গেছি। এ কি, তুমি এই পুকুরের সামনে এসে থামলে কেন? তুমি তো একটু আগে বলছিলে এই পুকুরে এই আত্মা। কিছু সত্যি তোমাদের জানা একান্তই প্রয়োজন, তাই তোমাদের এখানে নিয়ে এলাম। তুমি কি হেঁয়ালি শুরু করেছো বলো তো? যেটা শুনেছ সেটা ছিল গল্প, আর এখন যেটা শুনবে সেটা সত্যি। মানে কি হচ্ছে আপনার? কি হলো তোমার? সেই রাতে ওই ডাক শুনে এই পুকুরে আসা অবধি যেটুকু বলেছি পুরোটাই সত্যি। শুধু সত্যি নয়, আমার বেঁচে থাকাটা। সেই রাতেই আমি না 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 না, এ হতে পারে না। মালা, মারে, পারলে তোর এই অভাগা বাপটাকে ক্ষমা করে দিস। আমি জানি আমাকে নিয়ে তোর অনেক রাগ, ক্ষোভ, অভিমান, অভিযোগ, কিন্তু বিশ্বাস কর, এখানে যে একবার আসে সে আর কখনো ফিরে যেতে পারে না। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। বাবা, বাবা। তোর মুখে বাবা ডাক শুনে আজ আমি মরেও শান্তি পেলাম। ভালো থাকিস মালামা, তুমিও ভালো থেকো সরলা। আজ এতগুলো বছর কেন তুমি আমাদের অন্ধকারে রাখলে? আমি যে এই দুনিয়ায় আর নেই সেটা হয়তো কখনোই বলতাম না, কিন্তু আজ আমার জন্য মেয়ের হবু শ্বশুর বাড়ির লোকেদের কাছে তোমাদের অনেক অপমানিত হতে হয়েছে। আমি চেয়েছিলাম যে আমি ফিরে আসবো এই আশা নিয়ে তুমি বাকি জীবনটা কাটিয়ে দেবে। আমার মৃত্যুর খবরটা তুমি জানতে পারো সেটা আমি চাইনি, তাই তোমাকে এত বছর চেয়েও সত্যিটা বলিনি। আমার না থাকা নিয়ে আগেও তোমাদের অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু আজ মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু সরলা, আজকের পর তুমি স্পষ্ট করে বলতে পারবে তোমার স্বামী মৃত। মুছে ফেলো তুমি শতবার এই সাজ, মুছে ফেলো মাথার সিঁদুর, ভেঙে ফেলো নিজের শাখা পলা। মালামা, তুই বলতে পারবি তোর বাবা চরিত্রহীন নয়, সে কারোর সাথে পালিয়ে যায়নি, সে মারা গিয়েছে। না না, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। তুমি তুমি ফিরে চলো আমাদের সাথে। না, তা হয় না, তোমার যে অনেক কাজ, তাছাড়া আমাদের মেয়েটাকে কি দেখবে? বাবা, বাবা, একটিবার তোমায় জড়িয়ে। আর যে সময় নেই রে মা, আমায় যেতে হবে, ডাক এসেছে।